This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোহনবাগান তাঁবুতে ঢোকার মুখে কিয়স্ক ভাঙল সেনাবাহিনীর অনুমতি ছাড়াই কিয়স্ক তৈরির অভিযোগ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তাফ। কি খবর রয়েছে? গত পরশুদিনই ক্লাবের তরফ থেকে একটা নতুন কিয়স্কের যে উদ্বোধন করা হয়, সেই কিয়স্ক কিন্তু এদিন এসে ভেঙে গুড়িয়ে দিল সেনাবাহিনী। শুক্রবার দিন মানে আজকে সকালবেলায় সেনাবাহিনী আসে এবং তারা এসে সেই যে কিয়স্ক রয়েছে সেখানে মার্চেন্ডাইজের যে কিয়স্ক তা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সেনাবাহিনীর মূল অভিযোগ যে সেখানে তাদের অনুমতি ছাড়াই ক্লাব অস্থায়ী নির্মাণ করেছিল এবং সেই জন্যই তা ভেঙে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, মাঠের চারপাশে যে সমস্ত হোর্ডিং এবং ব্যানারগুলো ছিল সেগুলোও ভেঙে দেওয়া হয়। এছাড়া ক্লাবে যে পরিচর্যা বা ক্লাবের মাঠে যে পরিচর্যার কাজ চলছিল তাও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় সেই সেনাবাহিনী। প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান ক্লাব বা ইস্ট বেঙ্গল ক্লাব বা ময়দানে যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেখানে কোনো কিছু করতে গেলে সেনাবাহিনীর অনুমতির প্রয়োজন। তাহলে কি মোহনবাগান ক্লাব যে কনস্ট্রাকশনটা করেছিল তাহলে কি সেটা কি সেনাবাহিনীর বিনা অনুমতি অর্থাৎ অনুমতি ছাড়াই সেই কনস্ট্রাকশনটা করেছিল? কারণ ক্লাব কর্তারা কিন্তু এটা ভালো মতো জানেন যে ক্লাব তাঁবুতে বা ক্লাবে যদি কোথাও কোনো কাজ করতে হয় তাহলে সেই কাজটার জন্য সেনাবাহিনীর অনুমতি প্রয়োজন। একদম। তাহলে বিনা অনুমতিতে কেন এই কাজটা তারা করলেন? এবং এতে কিন্তু মোহনবাগানের সুপার জায়ান্ট অর্থাৎ যে ইনভেস্টার রয়েছে তাদেরও কিন্তু একটা বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। কারণ সেখানে কিন্তু তাদেরও মার্চেন্ডাইজের সঙ্গে এবং তার পাশে যে হোর্ডিং ব্যানারগুলো ছিল এবং মাঠ পরিচর্যার কাজ তারা করছিলেন, ফলে সেখানেও কিন্তু তারাও একটা বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। চয়নিকা, তোমাকে আপাতত ধন্যবাদ। আমরা সরাসরি চলে যাব মোহনবাগান তাঁবুর সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। অভিযোগটা ঠিক কি? দেখো, আমি তোমাকে প্রথমেই দেখাবো যে জায়গাটায় মূলত আর্মির আধিকারিকরা এসে ভাঙচুর চালায় এবং এটা ঠিক মোহনবাগান মাঠের ভিতরে একটি টেন্ট ছিল এবং সেই টেন্টটি কিন্তু আজ থেকে 2 থেকে 3 দিন আগে কংক্রিট করা হয়েছিল। এবং যেটা আর্মির লোকেরা ক্যামেরার সামনে না বললেও আর্মির আধিকারিক যিনি এসেছিলেন তিনি পরিষ্কার জানান যে উইদাউট পারমিশন বেশ কিছু কনস্ট্রাকশন করা হয়েছে এবং সেই কারণেই কিন্তু এগুলো ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে আর্মির 4 জন সিপাহী আসে এবং তার সঙ্গে একজন কর্নেল ছিলেন এবং ঠিক মোহনবাগান যে মাঠ সেই মাঠে প্রবেশ করেই যে ডান হাতে যে টেন্টটি ছিল যেখানে কয়েকদিন আগেই কংক্রিট করা হয়েছিল সেটা ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মোহনবাগান টেন্টে ঢোকবার মুখে একটি কিয়স্ক তৈরি করা হয়েছিল গত পরশু দিনকে, সেটা উদ্বোধন হয় এবং সেখান থেকে মূলত মোহনবাগানের টেন্টে বিভিন্ন রকম জার্সি, কফি মগ, চাবির রিং অর্থাৎ মোহনবাগান ফ্ল্যাগ লাগানো বিভিন্ন রকমের সরঞ্জাম সেখানে বিক্রি করবার কথা ছিল এবং সেইটাকেও ভাঙচুর করা হয়। পাশাপাশি মাঠের চারিপাশে যেসব স্পন্সারের যেসব হোর্ডিং ছিল সেগুলোও কিন্তু ছিঁড়ে ফেলা হয়। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে 4 জন আধিকারিক এসেছিলেন এবং তার মধ্যে একজন কর্নেল ছিলেন, 3 জন সিপাহী ছিলেন। তারাই কিন্তু যখন প্র্যাকটিস চলাকালীন এই ঘটনাটি ঘটে এবং যেটা তারা জানায় যে উইদাউট পারমিশনে বেশ কিছু কনস্ট্রাকশন করা হয়েছে। আমরা জানি যে এই মোহনবাগান মাঠ সেটা যে তাঁবু সেটা কিন্তু আর্মির প্রপার্টি এবং তার জন্যই কিন্তু উইদাউট পারমিশনে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের জন্যই আজকের আর্মির তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। ধন্যবাদ সৌভিক। না তখন না সেসব কিছু ওরা ভেঙে গেছে, বেরিয়ে গেছে। মানে কি কারণে ভাঙা হলো কিছু জানেন না আপনারা? আর মার্চেন্ডাইজ মানে কি ভাঙা হয়েছে? মার্চেন্ডাইজ ওই যে স্ট্রাকচারটা করা ছিল আর ওই মাঠের মধ্যে যে ব্র্যান্ডিং গুলো ছেঁড়া দেখতে পাচ্ছেন, ব্র্যান্ডিং গুলো ছেঁড়া ওইটা ভেঙে দিয়ে গেছে। হঠাৎ এসে দেখছি এরকম ব্যাপার, এটা এবার ক্লাব কর্তৃপক্ষ দেখবে কিভাবে কি করা যায়। এবার শহরের প্রাণকেন্দ্র থেকে উদ্ধার হলো দেহ, ময়দান থেকে উদ্ধার দেহ। জাফরিন রোডের ফুটপাথে দেহ উদ্ধার করে পুলিশ। সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। সাত সকালবেলায় ময়দানে দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এবং দেহ উদ্ধার হয় ময়দানের ডরফিন রোড। এই মুহূর্তে আমি পরিবহন দপ্তরের যে ক্যাম্প সেই ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি একবার আমার চিত্র সাংবাদিক দীপঙ্করকে বলবো যে ক্যাম্পের ঠিক সামনেই যে হাইড্রেনগুলো ছিল সেই হাইড্রেনের মধ্যেই কিন্তু পড়েছিল এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং যে জায়গাটায় মূলত পড়েছিল সেই জায়গাটা একবার দেখাবার চেষ্টা করব। ঠিক ড্রেনের এই অংশটায় কিন্তু পড়েছিল সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং সকালবেলায় প্রাতঃভ্রমণকারী যারা মাঠে আসে তারাই কিন্তু প্রথম দেখতে পায় এবং দেখতে পেয়ে খবর দেয় ময়দান থানার পুলিশকে। ইতিমধ্যেই কিন্তু সকাল 8:30টার সময় ময়দান থানার পুলিশ সেই ব্যক্তির দেহ উদ্ধার করে নিয়ে গেছে এবং কে এই ব্যক্তি পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিক যেটা অনুমান 35 থেকে 40 বছর বয়স এই ব্যক্তির এবং তারপরেই কিন্তু সকাল 8:30টার সময় পুলিশ এসে সেই ব্যক্তির দেহ উদ্ধার করে এবং সকালবেলায় কিন্তু এই দেহ উদ্ধারকে ঘিরে ময়দানে চাঞ্চল্য ছড়ায়।
ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। দেহ উদ্ধার, তখন বহরমপুর থেকেও উদ্ধার হলো তহুরীর দেহ। আটক বিশেষ বন্ধু। আজ মৃতের ময়না তদন্ত হবে বলে জানানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। জানা গেছে কয়েক মাস ধরে বহরমপুর শহর সংলগ্ন এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো ওই তরুণী, সঙ্গে থাকতো বিশেষ বন্ধু। বৃহস্পতিবার তার দেহ উদ্ধার হয়। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই তরুণীর বিশেষ বন্ধুকে আটক করা হয়েছে। এক তরুণীর মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। বহরমপুর শহর সংলগ্ন এই এলাকাতেই এই ভাড়া বাড়িতে বিশেষ বন্ধুর সঙ্গে থাকতো ওই তরুণী। গতকাল রাতে তার মৃতদেহ উদ্ধার হয়, আর তারপরে তার ওই বিশেষ বন্ধুকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। কিন্তু এখান থেকে যে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে। যে বিশেষ বন্ধু ছিল তার সঙ্গে তার কি সম্পর্ক ছিল? কোনো সম্পর্ক না জেনেই কি তাকে এই ঘর ভাড়া দেওয়া হয়েছিল? এবং তার মৃত্যুর পর কেন এই বাড়ি তালাবন্ধ? তাহলে সঠিক তথ্য না জেনে কি ঘর ভাড়া দেওয়া হচ্ছে? পুলিশ জানিয়েছে যে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে তারা নিজেরা একটি মামলা দায়ের করে তার তদন্ত শুরু করেছে। ওই তরুণীর আজ ময়না তদন্ত হবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলিয়ে তরুণীর রহস্য কিনারা করতে বহরমপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেলেন 4 যুবক। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। দক্ষিণ 24 পরগনার ঘটনা। নোদাখালী থানার ফাটুক জ্যোতিঘাটে দুর্ঘটনা ঘটে। রাস পূর্ণিমায় হাজার হাজার মানুষ স্নান করতে আসেন। প্রবল জোয়ারে জলে তলিয়ে যায় ওই 4 যুবক। একটা ছেলে সকালে চান করতে এখানে একজন তলিয়ে গেছে, তারপর তাকে তুলতে গিয়ে আরও 2-1জন মানে ঝাঁপ দিয়েছে, তারপর তলিয়ে গেছে। একজনকে, মোট 5জন ছিল, একজনকে টেনে তুলে নিয়েছে। পঞ্চায়েতের মধ্যেই গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে। মাটি বিক্রি করা নিয়ে পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের মধ্যে তুমুল কাজিয়া। বারাসাতের ছোট জাগুরিয়ার ঘটনায় চাঞ্চল্য। পঞ্চায়েত প্রধানের অভিযোগটা ঠিক কি? এলাকায় বৃদ্ধাশ্রম তৈরি হবে, সেই বৃদ্ধাশ্রমের ভিত কাটার পর যে মাটি উঠেছে সেই মাটি রাতের অন্ধকারে বিক্রি করে দিচ্ছেন উপপ্রধান। পঞ্চায়েত প্রধানের অভিযোগের পরই পাল্টা সরব হয়েছেন খুব স্বাভাবিকভাবে উপপ্রধান। তিনি কি বলছেন? অঞ্চল সভাপতির পদ সরাতে ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের অন্দরের এই গোষ্ঠী কোন্দল নিয়ে খুব স্বাভাবিকভাবেই কটাক্ষের সুর বিরোধী শিবিরে। এখানে আসো শান্ত। মাটি কোথায় কোথায় মাটি নিয়ে যাচ্ছিলেন কদিন? হ্যালো, মাটি আপনি নিয়ে যান কেন? কে বলেছে? প্রধান তো এই তো। প্রধান তো আমি। আরে এদিকে ফেলেন, এদিকে ফেলেন। হাটখোলার প্রধান। দাঁড়াও, হাটখোলা উপপ্রধান। হ্যাঁ হ্যাঁ। কি নাম উপপ্রধানের? নুরো মেম্বার। নুরো হক। কি বলেছেন? বলে ক গাড়ি মাল দিয়ে এখানে এখনই ছিল, দেখুন এখানেই ছিল। ওনাকে বলো এক্ষুনি এখানে ছিল বাবু। কোনটাকে মারলে? ওনাকে বলো কে নিতে বলছে মাটি? নুরো বাবু দিয়েছে, বলে যে ক গাড়ি। কি নুরুল হক নাম বলো? নুরুল হক, নুরুল হক। কি বলছে মাটি নিতে আপনাকে? হ্যাঁ। এটা বৃদ্ধাশ্রমের সরকারি মাটি। বাবুই তো সব দেন। আপনারা দাঁড়ান, আপনারা 10 দিন ধরে মাটি বিক্রি করছেন কেন? না 10 দিন না, আমার কাছে কন্ট্রাক্টর আমাদের বলেছে 10 দিন ধরে আপনারা মাটি বিক্রি সরকারি মাটি কেন নিচ্ছেন? আমাকে আমি এমনি নিচ্ছি না বাবু। পয়সা দিয়েছেন? পয়সা কিছু কত টাকা দিয়েছেন? ক্যামেরা দিয়ে তাকে বলো। কত দিয়েছো? 4-5 হাজার টাকা মতো দিয়েছি। আমাদের কাছে বেশ খবর আছে তো আপনারা 50-60 হাজার টাকা করে মাটি বিক্রি করছেন। যাই হোক, তাই এতদিন 10 দিন ধরে ওই বাবু তো আমাকে চেনে। হ্যাঁ 10 দিন ধরে মাটি বিক্রি না, 10 দিন আমি কাজ করছি আপনার এই 4 দিন বয়সে একদিন বয়সে 4 ভ্যান আর একটা মোটর ভ্যান বল। হ্যাঁ লিখেছে পরে হবে, এখন ওই পর্যন্ত বলেছি এদিকে কেটে দিল, আজকে বলেছি কাটবি না। আর এইগুলো নোকরা পোকরা ছিল কলা গাছ, এবার এই কটা কেটে নেই, এ তো ছিল না। তো এদিকে দেখলি পাওয়া যাবে কোন দিকে কলা গাছ। তো বের গিয়ে আমরা কোনো গোপন সূত্রে জানতে পারি যে সেখানে মাটিটা, অনেক মাটি যখন ওঠে সেখানেও জানতে পারি যে মাটিটা গোপনে বিক্রি হচ্ছিল। আমার পঞ্চায়েতের টোটাল টিম আমরা সেখানে উপস্থিত হই এবং ভ্যানালারা সেখানে মাটি যখন তুলছিল আমার সদস্যরা তাদেরকে জিজ্ঞাসা করে সরাসরি যে মাটি কোথায় যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে। তখন তারা পরিষ্কার বলে দেয় যে ছোটজাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নুরুল হক এই মাটি নিয়ে যাচ্ছেন। এরা সম্পূর্ণ মিথ্যা প্রচার আমাকে ফাঁসানোর জন্য। মাটিটা ভিতের মাটি বেশি ছিল, লোকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। আমি প্রধানের কথা মতো এই মাটিটা আমি বিক্রয় করেছি
এই ওন ফান্ড বাড়ানোর জন্য। ভাষণ এই জন্যই হচ্ছে যে অঞ্চল প্রেসিডেন্টের পদটা নেতৃত্বকে বলে নেব। সরকারি মাটি আপনি যে নিয়ে যাচ্ছেন, আমাকে বলেছে অল্প কিছু নিয়ে যাবে, আমি 4-5 দিন বলছি। আমারই একটা ভ্যান চলে। কে নিতে হলো? ওই নুরুল মেম্বার, নুরুল হক। হ্যাঁ, উপপ্রধান আমাদের দিয়েছে। কে দিয়েছে? উপপ্রধান। উপপ্রধান উপপ্রধানের নাম কি গো? ওই নুরুল হক। তাকে সাসপেন্ড করানো উচিত। গরিব লোকে এরকম বৃদ্ধাশ্রম করা হচ্ছে, আমাদের সরকারের বৃদ্ধাশ্রম করছেন, সেই জায়গাটার মাটি উনি বিক্রি করে দিচ্ছে। কালকে তো দেখা যাবে যে আমাদের বাড়ি ছাড়া করে দিয়ে উনি বাড়িটাও বিক্রি করে দিল। সারা রাজ্য জুড়ে তৃণমূল সর্বভোগ প্রাণী পরিণত হয়েছে। একই কমিউনিটি হলের দুবার উদ্বোধন। হ্যাঁ, আজও এমনই কাণ্ড ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরে। মাস কয়েক আগে ঘটা করে অধীর চৌধুরীর উদ্বোধন করা রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে দ্বিতীয়বার উদ্বোধন করলেন তৃণমূলের বিধায়ক সাংসদরা। বদলে দেওয়া হলো নাম, রাজনৈতিক নেতৃত্বের নামে নাম দেওয়া হয় সরব কংগ্রেস। মাস কয়েক আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল মুর্শিদাবাদের রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির কমিউনিটি হল। সেই সময় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছিল কংগ্রেসের কুদ্দুস আলী। ওই কমিউনিটি হলের নাম দেওয়া হয়েছিল ডাক বাংলো। লোকসভা ভোট মিটতেই দল বদল করেন ওই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। তিনি এখন বর্তমানে তৃণমূলে নাম লিখিয়েছেন। সেই কমিউনিটি হলেরই গতবার দ্বিতীয়বার ঘটা করে উদ্বোধন করা হয়। এছাড়াও নাম দেওয়া হয়েছে প্রাক্তন ওই এলাকার সাংসদ তথা বর্তমান রানীনগরের বিধায়ক সৌমিক হোসেনের বাবার নামে। এর আগে যেটা করেছিল ইনকমপ্লিট ছিল, একটা ছোট্ট জায়গা অধীর চৌধুরীকে নিয়ে এসে তাড়াহুড়ো করে তখন করেছিল, যেটা একটা ছোট্ট জায়গা উদ্বোধন হয়েছিল একটা কমিউনিটি হলের, সেটাও কমপ্লিট হয়নি। আজকে এটা পূর্ণাঙ্গ রূপ নিয়ে, সেদিন আমাদেরকে বলাও হয়নি। আমি এখানকার সাংসদ, এখানকার যে বিধায়ক ছিল কাউকে আমন্ত্রণ করা হয়নি। আজকে পঞ্চায়েত সমিতি আনুষ্ঠানিকভাবে সিলমোহর দিয়ে নামকরণ করছেন যে মান্নান হোসেন স্মৃতি সদন। সুতরাং আমরা গর্বিত পঞ্চায়েত সমিতির কাছে যে পঞ্চায়েত সমিতি তার উদ্যোগে এটা মান্নান হোসেন স্মৃতি সদন নামকরণ করলেন। তখন ওটা ছোট একটা নিচে ঘর উদ্বোধন হয়েছিল, নামকরণটা হয়নি এবং তাকে চাপ দিয়ে এটা করানো হয়েছিল। আমাদের তো লোকাল এমপি আছে, তাহলে এমপি লোকাল থাকলে বহরমপুর এমপি কেন এসে সেদিন ওপেনিং করেছিল? সেটা তো বৈধ হয়নি না। বিডিও সাহেব ছিল না, রেজুলেশন ছিল না। আজকে রেজুলেশন পাস হয়ে আমাদের এমপি সাহেব এসছেন, বিডিও সাহেবরা এসছেন, এসডিপিও, ওসি, লোকাল এমএলএ, জেলা পরিষদের সদস্য সবাই মিলে আমরা আজকে এটা করেছি, আজকে উদ্বোধনটা করলাম।